মৌলিকে সকলের সামনে ঠাসিয়ে চড় মেরে নিজের জায়গা বুঝিয়ে দিল রোদ্দুর। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে নয়নতারা তো মৌলির চোখে একটা কাপড় বেঁধে দিয়েছে। এবার ওরা সকলে মিলে কানামাছি খেলছে। এবার সেই সুযোগে তো তানিয়া আর অনিরুদ্ধ চলে গেছে বাণীর সঙ্গে দেখা করতে। এদিকে নয়নতারা তো এবার কানামাছি খেলার নাম করে মৌলিকে আটকে রেখে দিয়েছে। এবার মৌলি কিছুক্ষণ পর নয়নতারাকে বলছে যে গ্র্যান্ড মামি, আমি তো আর কারোর গলার আওয়াজ শুনতে পাচ্ছি না, ওরা সকলে কোথায়? নয়নতারা তো এবার নাটক করতে করতে বলছে যে হ্যাঁ এখানেই তো আছে। এবার নয়নতারা ফোনে অনিরুদ্ধর গলার রেকর্ডিং ছেড়ে দিয়েছে। এবার মৌলি ভাবছে যে হয়তো অনিরুদ্ধর আশেপাশেই আছে, কিন্তু অনিরুদ্ধ তো চলে গেছে তানিয়াকে নিয়ে বাণীর কাছে দেখা করতে। এদিকে মৌলি তো একার মতন একা বলছে যে অনিরুদ্ধ, তার মানে তুমি এখানেই আছো তাই তো? নয়নতারা তো এবার মৌলিকে বোকা বানাচ্ছে, বলছে যে হ্যাঁ দেখো, আমি তোমাকে বললাম না ওরা সকলে এখানেই আছে। প্রত্যেক দিন তো আমি ওই বাণীকে নাতনি নাতনি করি, আজকে না হয় তোমার সঙ্গে, তুমিও তো আমার একটা নাতনি, তোমার সঙ্গে না হয় আজকে গিয়ে আমি খেলি কানামাছি। মৌলিতে এবার নাটক করছে, বলছে যে অনিরুদ্ধ তুমি কোথায়, এই বলে তো চারিদিকে খোঁজাখুঁজি করছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে নয়নতারা তো বসে বসে মনে মনে বলছে যে বাণী তো আমার আসল নাতনি রে মৌলি, তুই যদি এরকম জানতাম যে তুই ঈশানীর আসল মেয়ে, তাহলে কি তোকে আমি এতটা প্রশ্রয় দিতাম? অপরদিকে দেখা যাচ্ছে যে তানিয়া তো বাণী আর অনিরুদ্ধের জন্য খাবার নিয়ে গেছে। তো এবার বাণী তখন তানিয়াকে বলছে যে আজকে আমরা এখানে একসঙ্গে খাবো। তানিয়া তখন বলছে যে হ্যাঁ আজকে আমরা তিনজনে একসঙ্গে খাবো। অনিরুদ্ধ তখন বলছে যে হ্যাঁ আমরা আজকে একসঙ্গে খাবো। তানিয়া তখন মিষ্টিভাবে বলছে যে আমি চাই যে সকলে এইভাবে একসঙ্গে আমরা থাকি। বাণী তখন তানিয়াকে বোঝাচ্ছে যাতে আমরা সবসময় একসঙ্গে থাকতে পারি, সেই কারণে তো আজকে এই কষ্টটা করতে হচ্ছে মামা। এবার তো বাণী তানিয়ার গালে তুলে খাইয়ে দিচ্ছে, অনিরুদ্ধরও গালে তুলে খাইয়ে দিচ্ছে। অপরদিকে দেখা যাচ্ছে যে মৌলি তো অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছে, ওখানে তো নয়নতারাও আর নেই। তো মৌলি এবার বিরক্ত হয়ে চোখটা খুলে দিয়েছে, চোখের বাঁধনটা। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে যে কোথাও কেউ নেই। এবার মৌলি মনে মনে বলছে যে এ কি, কোথাও তো কেউ নেই, তাহলে কি ইচ্ছাকৃত করে আমার চোখটা বেঁধে দেওয়া হয়েছিল যাতে বাণী আর অনিরুদ্ধ দেখা করতে পারে? না না, আমি এক্ষুনি নিজের চোখে ওখানে গিয়ে দেখবো। এবার তো মৌলি তাড়াহুড়ো করে ওখান থেকে যাচ্ছিল, নয়নতারা তো এবার পেছন দিক দিয়ে মৌলিকে ডাকছে, মৌলি তো কোনো কথাই শোনে না, চলে যায়। এবার তো রুমে গিয়ে ও দেখতে পাচ্ছে যে বাণী তো একার মতন একা ল্যাপটপ নিয়ে কাজ করছে। মৌলি তো এবার অবাক। বাণী এবার নাটক করতে করতে মৌলিকে বলছে যে কি হলো মৌলি, তুমি এরকম হাঁসফাঁস করতে করতে ছুটে এলে কেন? তুমি কি কিছু খুঁজছো? মৌলি তখন নাটক করে বলছে যে না কিছু নয়। আনিত এবার মনে মনে বলছে যে কি খুঁজতে এসেছিলে মৌলি, সেটা তো আমি খুব ভালো করেই বুঝতে পারছি। অপরদিকে দেখা যাচ্ছে যে বিক্রম দেব তো বিদ্যুৎ আর কুয়াশাকে বলছে যে এটা কার ডিএনএ রিপোর্ট, বলো তোমরা এটা কার ডিএনএ রিপোর্ট। বিদ্যুৎ তো এবার কি করবে, নাটক করছে, কিছু তো বলার নেই ওর। বলছে যে এটা আমার ডিএনএ রিপোর্ট। বিক্রম দেব তো অবাক, বলছে যে তোমার ডিএনএ রিপোর্ট? আচ্ছা আমি ধরে নিলাম যে তোমার ডিএনএ রিপোর্ট, তা তোমার ডিএনএ রিপোর্ট এখানে কি করতে এনেছো? কি করতেই বা তোমার ডিএনএ রিপোর্টটা করিয়েছো? কুয়াশা তো এবার প্ল্যান করে বিদ্যুৎকে বলছে যে এই বলো বলো তোমার মার সঙ্গে তোমার কতটা অমিল, তাই জন্য তুমি ডিএনএ রিপোর্ট করেছো। বিদ্যুৎ তো কুয়াশার কথা মতন হ্যাঁ 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 করে যাচ্ছে। বিদ্যুৎ এবার নাটক করতে করতে বিক্রম দেবকে বলছে যে আসলে ছোটবেলা থেকে আমার মায়ের সঙ্গে আমার এতটা অমিল না, আপনি তো আমার মাকে দেখেছেন, কি বলবো স্যার, ওই কারণেই আমি ডিএনএ রিপোর্টটা করিয়েছি। বিদ্যুৎ আরো কত বানিয়ে বানিয়ে গল্প বিক্রম দেবকে শুনিয়ে দেয়। বিক্রম দেব তো এবার বলছে যে ঠিক আছে ঠিক আছে, আর আমি এইসব গল্প শুনতে একদম ইন্টারেস্টেড নই, তোমরা কালকে থেকে একদম কাজে লেগে পড়ো। বিদ্যুৎ তখন বলছে যে হ্যাঁ স্যার, একদম স্যার, আমরা কালকে থেকেই কাজে লেগে পড়বো। বলেই তো বিদ্যুৎ আর কুয়াশা এবার ওখান থেকে চলে যায়। বিক্রম দেবের তো এবার সন্দেহ হয়, বলছে যে ডিএনএ রিপোর্ট, ডিএনএ রিপোর্ট এই বিদ্যুতের ফাইলে কি করছে? তবে আমি অক্ষরগুলো দেখেছিলাম, বি ছিল, বি থেকে বিদ্যুৎ তো নয়, কারণ নামটা অক্ষরটা ছোট ছিল। বি থেকে কি হতে পারে, বি এ ছিল তারপরে, মানে বি এ নাই বাণী, মানে বাণীর ডিএনএ রিপোর্ট বিদ্যুতের কাছে। মানে বিদ্যুৎ এটা বোঝা যাচ্ছে যে অনেক কিছু জানে, এটা হয়তো আমি বা মৌলি কিছুই জানি না, কিন্তু বাণীর ডিএনএ টেস্ট ওর কাছে কি করতে হবে? বিক্রম দেবের তো এবার বাণীর বলা কথাগুলো মনে পড়ে। বাণী তো বলেছিল যে ওই আসল রায় অ্যান্ড চ্যাটার্জি কোম্পানির মালিক ওই রায় চ্যাটার্জি বাড়ির মেয়ে। বিক্রম দেব তো এবার ধরতে পেরেছে, বলছে যে ও মাই গড, তাহলে কি ওই বাণী রায় অ্যান্ড চ্যাটার্জির মেয়ে, ওই চ্যাটার্জি বাড়ির আসল উত্তরাধিকারী? ব্যাপারটা আমি জানি না, কিন্তু এই স্টুপিড বিদ্যুৎ এই এই ছেলেটা জানে, আর অথচ ওর ডিএনএ রিপোর্ট ওই বিদ্যুতের ফাইলেও পর্যন্ত আছে। না না, আমাকে সবটা জানতে হবে, এমন কিছু তো আছে যেটা আমি জানি না, আমাকে সব কিচ্ছু জানতে হবে।
এরপর পরের দিন সকাল হয়ে যায়, দেখা যাচ্ছে যে বাণীদের বাড়িতে একটা বোর্ড মিটিং বসেছে, কোম্পানির সকলে এসেছে, সেখানে পিনাকি, ঈশানী, অনিরুদ্ধ সকলে আছে। সকলে তো এবার চেক করছে যে এই গত দুদিনে বাণী আর মৌলির মধ্যে কে সব থেকে বেশি কোম্পানিকে প্রফিট করাতে পেরেছে। মৌলি সেকশনে দেখা যাচ্ছে যে মৌলি তো বেশ ভালোই প্রফিট করিয়েছে কোম্পানিকে। মৌলি তো এবার ডায়লগ দেওয়া শুরু করে দিয়েছে, বলছে যে আমি তো প্রথমেই বলেছিলাম এইসব ইমোশন টিমোশন দিয়ে না কিচ্ছু হবে না, কোম্পানিতে ব্রেন চাই, ব্রেন। শেষমেশ কিন্তু ফলাফল দিয়েই নিজের যোগ্যতাটা প্রমাণ করতে হয়। পিনাকিও তো এবার মৌলিকে ভালো বলছে, বলছে যে হ্যাঁ সত্যি দুদিনে এরকম রেজাল্ট কোম্পানির জন্য সত্যি অবিশ্বাস্য। বানিও তো এবার হাসি মুখে সেটা মেনে নেয়, মৌলিকে বলছে যে কনগ্রাচুলেশন মৌলি, তুমি সত্যিই খুব ভালো কাজ করেছো। দিকে এবার যখনই বাণীর ডিভিশনটা অনিরুদ্ধ খোলে, মানে বাণী কত টাকা প্রফিট বা লস করেছে, সেখানে দেখা যাচ্ছে যে বাণী তো 4 লক্ষ টাকা লস করেছে দুদিনে। মৌলি তো এবার সেটা দেখেই টোন কাটা শুরু করে দিয়েছে, বলছে যে দেখলে তো, বেশি দিন সময় লাগে না, দুদিনেই বোঝা গেল যে কে ব্যবসা করতে পারে আর কে পারে না। আর বানি, তুমি তো খুব কনফিডেন্টের সঙ্গে বলেছিলে যে তুমি নাকি কোম্পানিতে লাভ আনবে, এখন তো দেখছি তুমি লাভ তো আনা দূরের কথা, লসটাই সামলাতে পারছো না। উলি তো এবার মনে মনে বলছে যে এইভাবেই চলুক, বানি যত লসে যাবে তত আমি সকলের কাছে বলতে পারবো যে এই কোম্পানির একমাত্র দায়িত্ব নেওয়ার যোগ্যতা আমারই আছে। বানি তো এবার এদিকে সকলকে চিৎকার করে বলছে যে এই লসের দায় আমি আমার নিজের ঘাড়ে নিচ্ছি, কিন্তু আজকে যদি ম্যানেজার আমাকে এইভাবে না ঠকাতো তাহলে কিন্তু হয়তো এত বড় লস আমার হতো না। আর আমি খুব ভালো করে জানি যে এটা ভীষণ বড় একটা চক্রান্ত, কিন্তু এটা কে করেছে, কিভাবে করেছে, সেটার প্রমাণ জোগাড় করার দায়িত্ব আমি নিজের কাঁধেই নেব। আর এখন এই কারণে যেই লস হয়ে থাকুক না কেন, যাই যতই লস হোক, সেই দায় আমি আমার নিজের মাথায় নিচ্ছি, কিন্তু আগামী দিনে আমি এই কোম্পানির 1 টাকাও লস হতে দেব না। মৌলি তো এবার নাটক করে করে সকলের সামনে বাণীকে বলছে যে বাহ, লস হয়ে যাওয়ার পরেও এতটা কনফিডেন্ট, সত্যি বানি ভাবা যাচ্ছে না, পুরো অবাক করার মতন কাজ করো কিন্তু তুমি। এবার তো কোম্পানির ইনভেস্টাররা বলছে যে লস তো লসই, আমার মনে হচ্ছে যে এই কোম্পানির সমস্ত দায়িত্ব এখন থেকে মৌলির হাতেই তুলে দেওয়া উচিত। মৌলি তো এবার সকলের সামনে নাটক করা শুরু করে দিয়েছে, বলছে যে তাহলে তাহলে তো এই দুদিনেই পুরো প্রমাণ হয়ে গেল যে কোম্পানির আসল যোগ্যতা কার আছে চালানোর। মৌলি তো এবার মনে মনে বলছে যে আর একটু চাপ দিলেই বানি নিজেই এই কোম্পানি থেকে সরে দাঁড়াবে, তারপর পুরো কোম্পানির দায়িত্বটা আমার হাতে চলে আসবে, আমার মুঠোয় চলে আসবে। অপরদিকে দেখা যাচ্ছে যে অনিরুদ্ধ সকলকে বলছে যে তাহলে তো বলতে হচ্ছে মৌলি ব্যবসার বিষয়ে কিছুই জানে না। মৌলি তো কথাটা শুনেই অবাক, মৌলি তো এবার চিৎকার করে বলছে যে কি বললে। অনিরুদ্ধ তখন বলছে যে সত্যিটাই তো বললাম, দুদিনের প্রফিট দেখে কাউকে বিচার করা যায় না। অনিরুদ্ধ তো এবার সকলকে একটা এক্সাম্পল দিচ্ছে, বলছে একটা টুথপেস্ট কোম্পানি, সে কিন্তু একসময় প্রচুর লসে চলছিল, এবার কোম্পানি কি করেছে, একটা গেম চেঞ্জার আনে, তো ওরা টুথপেস্টের যে টিউবের মুখটা ছিল সেটাকে ওরা বড় করে দেয়, আর সেখান থেকেই কিন্তু ওদের প্রফিট 100% বেড়ে যায়। তাই জন্য সবসময় একটা জিনিস মনে রাখা দরকার যে ব্যবসায় কখন কার বুদ্ধি কাজে লেগে যায় সেটা কিন্তু কেউ বলতে পারে না। আজ মৌলি এগিয়ে আছে, কাল বানি এগিয়ে যাবে না, তার কি মানে আছে। ঈশানী তো সবসময় মৌলির দিকেই ঝুঁকে আছে, বলছে যে অনিরুদ্ধ এটা একটু একচোখো বিচার হয়ে যাচ্ছে না। সাথী তো এবার ঈশানীকে উচিত শিক্ষা দিয়ে দেয়, ঈশানীকে বলছে যে ঈশানী আমার মনে হচ্ছে অনিরুদ্ধ ঠিক কথাই বলছে, এত তাড়াতাড়ি কাউকে বিচার করাটা একদম কিন্তু ঠিক নয়। পিনাকিও তখন বলছে যে হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে, কম্পিটিশনটা চলুক, তারপর ফলাফল দেখেই নয় বিচার করা যাবে। পুলিতে এদিকে মনে মনে বলছে যে সকলে বাণীর হয়ে কথা বলছে, কিন্তু আমি জানি যে ওকে হারানোর জন্য আমার আর বেশি সময় লাগবে না। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে যে মৌলির মুখে কি ঝামা ঘষে বাণী কি কম্পিটিশনে এগিয়ে যেতে পারবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।